এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সেদিন ছেলেটাকে সঙ্গে কেন নিয়েছিলে? ইচ্ছাকৃত? মন থেকে নাওনি তা আমি জানি। মায়াজাবিন কাপ নামিয়ে রেখে বলল, মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। সেদিন আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম। তাতে কি আর আমার ওপর সন্দেহ আসবে যে আমি অন্য কোনো কাজে যাচ্ছি? তাহলে তো লোক সঙ্গে নিতাম না। তাছাড়া মিস ক্যাথরিন কথা কেড়ে নিলেন। তাছাড়া জয়ামিরের মনে হয়েছিল যে তুমি তাকে ভরসা করছো। কৃতজ্ঞতা আর ভয়ে তার সাহায্য গ্রহণ মানে তো সব মেনে নেওয়াই। বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত। অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো। আপনি কতক্ষণ থাকবেন? হ্যাঁ, দূরে যাবেন না যেন, বাড়ির আশেপাশেই থাকুন। আমি কয়েক ঘন্টা থাকবো এখানে। আর অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসলো। লজ্জা পাচ্ছিল। দাঁড়িয়েই আছেন দেখছি, যে রোদ বাইরে, ঘেমে যাচ্ছেন। এতক্ষণ তো আর এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চাইলে আশেপাশের দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন। লোকটা অন্তু লজ্জা পাচ্ছিল। লোকটা অন্তু কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসলো। অন্তু নিন, আর অনেক ধন্যবাদ। বেশি দূরে যাবেন না যেন, আশেপাশেই দোকানপাটে বসুন। বাড়ির দিকেও খেয়াল রাখবেন। জানে এসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এইসব কাজ করে। মোটেও তার মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউ বাপের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেই দিকে। আন্তরিকতা শূন্যে তেলবাজি যাকে বলে, যেটা সে পারে না, এইসব পার্টির ছেলেরা খুব জানে। লোকটা চলে যাবার পর অনেক দিন পর অন্তু নিজের পুরাতন বোরকাটা পরল। গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছে। ধমকে নিজেকে সামলে ওড়না দিয়ে মুখটাও আবৃত করে নিল। বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে চড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল। টেনে টেনে খুলে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। সম্মান অবশিষ্ট নেই তার আর। তার সম্মান আবৃত শরীরটাকে অনাবৃত করে লোক চোখের লোভী চাহনিও মিথ্যা নাটকেও অপবাদের আঘাতে ছিন্ন ভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী। আর আজ সেও মন ও চলনের দিক থেকে সেই সরল শুদ্ধ মেয়েটিরই পুরোপুরি। জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে। উল্টো পথ ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল লোকটাকে। তার সন্দেহের সাথে মিলিয়ে দেখা পালা এবার। ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে, যদিও এতে সন্দেহ আছে সে আসলেই চাকরিটা করে কিনা। না পেলে কি করবে এটা ভেবেই উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা। তবুও মন বলছিল পাবে পাবে। তালা ছিল না ফ্ল্যাটের দরজায়। অন্তু খুশি হলো। দরজায় বেল টিপে অপেক্ষা করলো। হাতের তালু ঘামলে খুব অস্বস্তি হয়। উত্তেজনায় হাত ভিজে উঠেছে। কয়েকবার বেল চাপলো, খুলছে না কেউ। বারবার বেল চাপাটাও এক প্রকার অভদ্রতা। তবু আর কয়েকবার করাঘাত করলো। দরজা খুলল মুস্তাকিন। দরজাটা অল্প একটু ফাঁক করে দেখলো অন্তুকে। তার চোখ মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল, যা সচরাচর দেখা যায় না। অন্তু অবাক হলো যখন দেখলো মুস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল। সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করলো। মুস্তাকিন মেকি হাসে। উঠবি উকিল মহোদয়া, চমকে দিয়েছেন পুরো। আমি ভেবেছি পুলিশ। অন্তু উপহাস করে বলে ওঠে, পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান কোন সংস্থার পুলিশকে ভয় পেতে পারে? সেটা ভাবার বিষয়। পুলিশকে অপরাধীরা ভয় পায় বলেই জানতাম। কত ভুল যে জানি আমি। মুস্তাকিন বুঝলো খোঁচাটা। তার উপর গাঢ় সন্দেহের তীর তাক করেই এই নারীটি আজ তার দরজায় কড়া নেড়েছে। সে তো জানতো আসবে। এবার দিনাজপুর ফিরলেই রমণীর সম্মুখীন তাকে হতেই হবে। এই প্রস্তুতি ছিল তার। ঘাড় চুলকে হাসলো। ভেতরে আসুন। দরজায় দাঁড়িয়ে কেন? ভয়টায় পাচ্ছেন নাকি? ওইসব মানায় না আপনাকে। তার ওপর জয় আমিরের বিবাহিত স্ত্রী আপনি। লোক কাঁপবে আপনাকে দেখে। ভয় তো পাচ্ছি। আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে। সাধারণ তাপমাত্রাও ঠিক করে বেরোয়। আমাকে ভয় পাবার কি? অনেক কিছুই আছে জনাব। বাকিটা বললো না। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি যেন কে জনাব? জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধ ঘন্টার মতো কাটিয়ে এরপর ফিরল
বাড়ির ভেতরে। তরুর জ্বর, চোখ মুখ লাল হয়ে উঠেছে, তবু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে। জয় ধমক মারল একটা। বেশি গিন্নিগিরি দেখাবি না আমার সঙ্গে। আমার লম্বা দুটো হাত আছে, বেড়ে নিয়ে খাচ্ছি। তুই তৈরি হয়ে নে, চল তোকে ডাক্তার দেখিয়ে এরপর যাব কাজে। আমি সুস্থ আছি। থাপড়ে কান গরম করে দেব। চোখ উল্টে মুখ ভ্যাংচালো। আমি তুস্থ, আমাল কিছুই হয়নি। সিনেমা করো? ওহ চেংড়ি, খাইছিস সকালে? বস। তরু হেসে ফেলল। জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো। জয় জয় মায়া ভরে চেয়ে থেকে নরম করে বলল, বস, আয় একসাথে খাই। একা একা খাইতে ভাল লাগে না আমার। এই ডাক উপেক্ষা করার সাধ্যই নেই তরুর। বসে মনে মনে বলল, জানি না কি তা আমি একা খেতে পারেন না, আর তাই ছোটবেলা থেকে বসে বসে খাওয়াই পাহারা দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়েছে। তার খোঁজ রাখলেন না, নিষ্ঠুর পুরুষ। তবু আপনি এত মায়াময় কেন বলুন তো? তরু খেতে পারছিল না। জয় তুলে তুলে দিল, সাথে ধমক ফ্রি। চোখ দেবে গেছে কোটরের ভেতর। জয় দাঁত খিচে উঠল। ইচ্ছা করতেছে তোর চুলের ঝুঁটি ধরে ঘুরান্টি মারি 4টা। ওরা গেছে ডাক্তারের কাছে, তুই যাস নাই কেন? এখন যদি তোরে ধরে দুটো চর মারি, ঠেকাবে কে? তরুর হাসি পেল। একমাত্র মানুষ এটা যার সামনে কারো গাম্ভীর্য চলে না। সে না চাইলে ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে। ধুর, আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না। ওষুধ দেয় এক গাদা, ওষুধ ভাল লাগে না, তিতা। তো ওষুধ কি আবার চানাচুরের মতো টকঝাল মিষ্টি স্বাদ লাগবে খেতে? এই জন্যেই কওয়া হয় মেয়ে লোকের নাই 12 হাত কাপড়ের কাছা। আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ওষুধ আনবেন, না হয় আমি যেতে পারবো না। হাঁটতে গেলে শরীর বেশি খারাপ লাগছে, এত দূর যাবো আবার। আপনি আনবেন না হয়। তরু আস্তে আস্তে অল্প আদুরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলোতে জয় হাসল। এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদটুকুর সবটা একমাত্র জয়ের কাছে। হামজাকে তরু বড় ভয় পায় ছোট থেকে। জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে, চোখে মুখে বিরক্তি দেখিয়ে। ঠোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদের বুঝি একটু বেশি সুন্দর দেখায়। তরুর তাই মনে হলো। জয় খাওয়া শেষে ডাকে। এদিকে আয়। তরু এলো, কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল, জ্বর মেপেছিস? হ্যাঁ, 104 ছিল সকালে, এখন কম মনে হয়। ভালো লাগছে শরীরটা। জয় কড়া চোখে তাকায়। বাটপার কেন তুই এত? নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বড় লোক নিয়ে যাচ্ছে। তুই আর আমার বউ 2 মহিলা, যাদের নিজের জন্য কিছু চাওয়ার নাই, অন্যের জন্য নিজে বাসকে লক হয়ে থাকে। খেয়ে গোসল করে তৈরি হয়ে নিল। পলাশ এখন জয়পুর হাটে আছে। জয় এটা ভেবে হাসে। তার নামের শুরুটা দিয়ে জেলার নামের শুরুতে পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না। গুনগুন করে গান ধরল। গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে। বউটা গেছে বাপের বাড়ি, তা ভেবে দুঃখ হলো। এখন থাকলে একটু জ্বালাতন করা যেত। বদমাইশের মতো একটু মুচকি হাসলো। ওর বউয়ের চোখ দুটোকে ওর বড় ভয়। নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয়, মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে। আর সবাই পায় ভয়, ঘরের বউ ভয় কেন পাবে না? এই দুঃখে হতাশায় জোরে করে স্লোগান দিয়ে উঠল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে ভাবলো, আহারে, বঙ্গবন্ধুর বউটা তার বউ হলেও পারত। তার বউয়ের মতন এমন করা ছিল না হয়তো। বের হবার সময় তরুকে ডাকলো। তরু নিচে ছেলেরা আছে, কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার। ঘাড় নাড়ল। মাথায় পানি নিবি? চল 2 বদনা হটকুল পানি মাথায় ঢেলে যাই, জ্বর নেমে যাবে। না না, আপনি কোথায় যাবেন যান, আমার শরীর ভালো আছে। বললাম তো, দরকার হলে বাথরুমের ট্যাপ কল ছেড়ে পানি মাথায় নেব আমি নিচেই। জয় গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল। তরু হন্তদন্ত হয়ে পেছন থেকে ডাকলো। দাঁড়ান দাঁড়ান। পেছন ফিরল। আবার কি? তরু টলমলে পা নিয়ে ফ্রিজের কাছে যায়। ছোট্ট কন্টেনারের বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে বলল, গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য, সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি। আপনার খুব পছন্দ, এই দুটো খেয়ে যান। জয় দাঁত কিরমির করে পিরপির করল। থাপড়ে তোর ওই, তুই কি ধরে নিয়েছিস আমি রাস্তায় মরে যাব নাকি তুই বাঁচবি না? রেখে দে, এসে খাবো আরামে বসে।
ফিরলে মনে করে দিবি কিন্তু। তরু মুখটা ছোট্ট করে দাঁড়িয়ে রইল। জয় বলল, ভুলে যাস না, আসলেই দিবি। ফ্রিজে রাখ এখন, আমি কাউকে দিয়ে প্রাথমিক ওষুধ পাঠাচ্ছি। ফেরার পথে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ আনবো। সাবধানে থাকিস, বেহুশ হয়ে পড়ে টরে থাকার আগে গলা দিয়ে টুকটাক আওয়াজ বের করিস। জয় চলে গেল। তরু খাবারটা ফ্রিজে রেখে দিল। জয় ফিরলে বের করে দিতে হবে। জয় শরীরে নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে। লোকটার খুব পছন্দ সুজির বরফি। কবে ফিরেছেন দিনাজপুর? আন্দাজে ঢিল ছুঁল অন্ত। ফ্ল্যাটের হাল দেখে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে। মুস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। মুচকি হেসে বলল, নাস্তা হিসেবে কি খেতে পছন্দ করবেন আমার হাতের? গ্লাস পানি এনে দিই। শুধু পানি? অন্ত আশেপাশে চোখ ঘুরাতে ঘুরাতে শুধু মাথা নাড়ে মৃদু। শুধু পানি? কেন এলেন? কিছুই তো বলছেন না, কিছু নিচ্ছেনও না। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে দেখা ছাড়া আর কাজ কি বিশেষ? হেয়ালি বুঝি না ম্যাডাম। আমিও বুঝতাম না। কে? মুস্তাকিন তাকে রইল। অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনির উপর স্থির রেখে জিজ্ঞেস করল। আপনি? মুস্তাকিন চট করে হেসে ফেলল। আমি? চেনেন আপনি আমায়? পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মোহান। আপনি কে সেটা জিজ্ঞেস করেছি। কল্পকাহিনী খুব বেশি পছন্দ না আমার। আব্বু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শোনাতো। রূপকথার গল্প বিরক্ত লাগে আমার। গল্প কাহিনী? তাহলে বাস্তবতা আপনিই বলুন। সেটা আপনার কাছে জানবো। শুধু এটুকু জানি আপনার আপাত পরিচয়টা কল্পকাহিনীর অংশ। তা কি করে বলছেন? কথার লাইন কাটছেন আপনি। যেটুকু জিজ্ঞেস করেছি তার জবাব দিন। অবাক হবার ভান করলো মুস্তাকিন। মাই গড, সবে আপনি অনার্স থার্ড ইয়ার, অথচ 1 সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহোদয়ের সামনে বসে নেই। এমন জেরা করার দক্ষতা নিয়ে জন্মেছিলেন নাকি? তারপর উকিল হবার স্বপ্ন দেখেছেন? অন্তু কপট হাসল। রসিকতা বিরক্ত লাগছে। আগে শুনি, আমার ওপর আপনার সন্দেহ শুরুটা কবে? অনেক আগে। অনেক আগে? তবু আপনি? পাকাপোক্ত প্রমাণ একত্র না করে কাউকে অভিযুক্ত করা যায় না। বড়জোর সাসপেক্ট হিসেবে মার্ক করা যায়, যেটা আমি অনেক আগেই করেছি আপনাকে। মুস্তাকিন সামান্য ফ্রিকুচকে কেমন বিব্রত মুখে তাকিয়ে রইল। অন্তু বলল, প্রথমত আপনাকে আজ অবধি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার। একবার কার্যালয়ে গিয়েছিলাম, আপনি তখন সেখানে থেকে বেরিয়ে আসছিলেন। ডেস্কে বসেছিলেন ঠিকই, তবে সবার পরনে পোশাক থাকলেও আপনি কিন্তু তখনও, অর্থাৎ কার্যালয়ের ভেতরেও সিভিল ড্রেসে ছিলেন। মুস্তাকিন চুপচাপ বসে রইল। অন্তু বলে, অন্তু আপনি আমাদের বাড়ি এসেছিলেন। আব্বুকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কি সৈয়দ পরিবারের ছেলে? আব্বু হেসে বলেছিল, না, পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্ম নাম লাগিয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লাডি ফ্লার্ট দ্যাট। সেদিন আব্বুকে জিজ্ঞেস করা হয়নি। তাহলে আপনার আসল নামটা কি? তাতে কি প্রমাণ হয়? মাথা নাড়ল। বিশেষ কিছু না, কিন্তু এরপর আমি যেদিন পলাশের ডেরায় গেলাম, আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারই ব্যাকআপে রইলেন। হাস্যকর না? পুলিশেরা সন্ত্রাসীর খোঁজ পেলে নিজেরা 4-5 ফোর্স মিলে একসাথে অপারেশন চালায়। পেছনে আরও লোকাল থানা ও কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ন ইত্যাদিরা ব্যাকআপে থাকে। আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে অন্তুর এমন শক্ত ধিক্কারে এক গ্লাস পানি খেলো ছকছক করে। অন্তু থেমে এবার চোখ তুলে তাকালো। অথচ 1 ঘন্টা একটা মেয়েকে ছিঁড়ে ফেরে রান্না করে খেয়ে ফেলা যায়। আপনি পলাশের ডেরা থেকে খুব দূরে ছিলেন না, তবু এত চিৎকার চেঁচামেচিতে উঠে আসেননি। তাছাড়া জয় আমিরের সঙ্গে আপনার কথাবার্তা বরাবর রহস্যজনক ছিল, যেন দুজন দুজনকে খুব চেনেন জানেন। আমার সঙ্গে যখন জয় আমির মজার খেলা খেলছিল, তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন। আমার তথাকথিত বিয়ে হলো, আব্বুর ইন্তেকাল হলো, দান খয়রাত হলো সেই উপলক্ষে। এরপর আপনি একদিন চট করে ফিরলেন। আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এড়িয়ে গেলেন। অন্তু থেমে কপাল চুলকালো। ধুর, এত ফেরিস্তি দিতে ভালো লাগছে না। মোট কথা, সাসপেকশন আপনার ওপর আমার বহুদিনের, কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি। ক্লিয়ার? তাই জানতে আসিনি। মুস্তাকিন চুপচাপ বসেছিল, এবার জিজ্ঞেস করলো,
আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন? অন্তু কোনো কথা না বলে কেবল সামান্য হাসলো যেন। সৈয়দ মুরসালিন মহানের বোন সৈয়দ মুমতাহিনা মহান, কিন্তু আরেকটা কথা থেকে যায়, সেটা হলো মুমতাহিনার ভাইকে জয় আমির খুন করেছে, কিন্তু সেটা মুরসালিন নয়, কারণ মুরসালিন এখনো জীবিত। তাহলে মৃত ভাইটাকে? এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সেই মুস্তাকিন মহান নামটা, অথচ যখনই তার চেনা জানা সৈয়দ মুস্তাকিন মহানের মুখটা ভেসে উঠেছিল, চোখের সামনে বিষয়টা খাপে খাপ খায়নি। এই মুস্তাকিন মহানের জন্য অন্তুর মনে মনে যে সন্দেহ গেঁথেছিল তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ফন্ড। জয় আমির ফন্ডদের দেখতে পারে না, মুস্তাকিনকেও দেখতে পারতো না, অথচ মুরসালিনের চোখে আগুন বলেছিল ওর ভাই ওর মতোই আগুনের দলা হবে। সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কলুষ থাকতে পারে না। এটা যেন কেউ অন্তুকে ডেকে বলেছিল যে মুরসালিন বোনের সম্মান ও টানহানির বদলায় হুমায়ুন পাটোয়ারির মতো জানোয়ারটাকে কম বেশি 70টা ছুরিকাঘাত করে মারতে পারে। তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মহান মেলেনি মুরসালিনের ভাই হিসেবে। মুমতাহিনার আরেক ভাই এই মুস্তাকিন মহান হতেই পারে না। এই হিসেবটা অন্তু সেদিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডেই কষেছিল। এরপর বসেই পড়েছিল লোহার বিমের উপর। এইসব কিছুই চেপে শুধু জিজ্ঞেস করল, আপনি কে? মুস্তাকিন এতক্ষণই হাসলো মৃদু। আমি জি, আপনি কে? আমি ফরাগ আজগর। সরি, আমি জানি না জারজ বাফের নামের সারনেম জারজ সন্তান ব্যবহার করতে পারে কিনা, কারণ আমার নামটাকেই কখনো ব্যবহার করতে দেওয়া হয়নি কোথাও। সারনেমের প্রশ্নই ওঠে না। স্কুলে আমার নাম পারভেজ দেওয়া হয়েছিল। অন্তু ফ্রিকুচ গেল। আপনি আপনি পলাশ আজগরের ভাই? পরাগ দুই পাশে মাথা নাড়ে। আমি রূপকথা আজগরের সৎ ও জারজ ভাই। অর্থাৎ আপনার মা রূপকথার মা নয়? আমার মা সালমা বেগম, আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া। রূপকথার মা রূপকথাকে ছোট রেখে বাপের বাড়ি চলে গেছিল, পরে অন্য ঘরে বিয়ে হয়েছে। অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ। পরাগ চায় চুমুক দিচ্ছিল, শব্দ করে অন্তু জিজ্ঞেস করলো, সৈয়দ মুস্তাকিন মহানটা কে? আপনার প্রতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন, সে ভালো বলতে পারবে। সে কি জীবিত? তাকে জয় আমি নিজ হাতে খুন করেছে। শুধু কি রাজনৈতিক রেশারেশি? এই ছাড়াও অন্য কিছু আছে যা শুধু জয় আমিরই জানে হয়তো। আমি যেটুকু জানি শুধু ধান্ডা পার্টনার হিসাবে। আপনার স্বামী মারাটা ব্যাপক চাপ আর গাওড়া, সহজ জিনিস না। আর চট করে মুস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠেছিল একটু একটু করে। আপনি সৈয়দ মুস্তাকিন মহানের নাম ধারণ কেন করেছিলেন? সে আইনের কর্মকর্তা ছিল, আমারও সেরকমই একটা মিসি পদের দরকার ছিল। অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্তাজ থেকে বাকিটা বললাম। তাকে খুন করার পর তার স্থল পলাশ আজগর আপনাকে দিয়েছিল আপনাদের অর্থনৈতিক ব্যবসা ডিফেন্স করার জন্য। বাহবা দেবার মতো ঠোঁট ফুলে নাটকীয়তায় নিয়ে পরাগ বললাম, আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম। শুধুই সাধারণ জ্ঞান, কিন্তু এমনও কি হয় একজন মৃত আইন কর্মকর্তার জায়গা আপনি নিয়ে তার স্থলে তার নাম নিয়ে অন ডিউটিতেও থেকেছেন? প্রতিটা থানা ও তদন্ত সংস্থায় যদি আমরা ফিড এজেন্ট রাখতে পারি গাদা করে, এই আর এমন কি? তাছাড়া উপর মহলের আদেশ মুস্তাকিন মহানের উপরে টিকিট কাটা হয়ে গেছিল। আদেশ ছিল টুপ করে যেন ওকে কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া অথবা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু তার আগে জয় আমির তাকে টপকে দিয়েছে। এটা কতদিন আগের ঘটনা? 2013-র মাঝামাঝি, তবে আমাকে এর ফায়দা দেওয়া হয়েছিল মাস কয়েক আগে। আমি শুধু অফিসারের রোল প্লে করছি লোকের সামনে। কার্যালয়ের ভেতরে কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না। সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না, তবে মাল ছাড়লে আর পাওয়ার থাকলে কঠিনও না। সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মহানের পদের অফিসারের মতো ট্রিট করেছে। অন্তু চুপচাপ বসে রইল মেজের দিকে তাকে। মুস্তাকিন মহান নিশ্চয়ই আইনের কর্মকর্তা হয়েও ক্ষমতাসীন দলের বিপক্ষ আচরণ করেছিল প্রকটভাবে, তাই তাকে সরিয়ে দেবার অর্ডার এসেছিল। এমন কত জজ ব্যারিস্টার মেজর কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্য
শোধ করে গেল সেই ভয়ানক সময়টাতে। আব্বু এসব বলতো টুকটাক, শুধু অন্যায়ের বিরুদ্ধে মৃদু আওয়াজ তোলার দায়ে নয় কি সব, এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাও অপরাধ বোধে। অন্তু ভাবে তাহলে সে আর এমন কি হারিয়েছে? সে তো এখনো জীবিত। সে এমন চুনোপুটি হয়ে যা টুকটাক কথা বলছে হিসেবে তার সাথে কমই বিট্রে হয়েছে। অন্তুর ভেতরটা এক প্রকার নির্ধারণ শক্তিতে গম গম করে উঠল। সে একা বেঁচে আছে জয় আমিরের সুপ্ত ইচ্ছার জোরে। জয় আমিরকে সেটুকুর কৃতজ্ঞতা, আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা। পরাকে জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনো বাকি। দুপুর 11:30 বাজছে। গরম বাড়ছে প্রকৃতিতে। তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে। 2টো ব্যথার, কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ জয় পাঠিয়েছে। হাতুড়ে ডাক্তারের প্রাথমিক চিকিৎসা খেলো না সেসব সে। ঔষধ তার জন্মের শত্রু। ঘড়ির কাটায় তখন দুপুর 12টা ছুঁই ছুঁই। শরীর একেবারে আউলে গেছে তখন। কোনো মতে হুঁশ আছে যেন। মাথার ব্যথা ও শরীরে গোটা মুখমণ্ডলের সাইনাসই ভেঙে চুড়ে আসছিল। অসহ্য ব্যথায় ছটফট করছিল বসার ঘরের সোফাতে আছোয়া হয়ে বসে। রিমিও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপার্টমেন্ট দেখাতে গেছে। অনেকক্ষণের ব্যাপার। সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে, কখন ফিরবে জানা নেই। এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারত। ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল। বেলা 12টার পর দরজায় কড়াঘাত পড়ল। অন্তু এসেছে নিশ্চিত সে। খুশি হলো। এই মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েই ছাড়বে। এখন আর না গেলেই নয়। অন্তুকে খুব প্রয়োজন ওর। ওই মেয়ে গম্ভীর মুখে 2টো ধমক মারবে, এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে। তরু দরজা খুলতেই দেখলো 2জন পুরুষ দাঁড়িয়েছে। একজনকে সে চেনে, রিমি ভাবে চাচাতো ভাই মাঝার আলমগীর। আরেকজনকে সে চিনল না। ফর্সা উঁচু লম্বা চেহারা, চোখ দুটো জলজল করছে, জ্বলছে, বিরল চোখা, ঠোঁটের কোণে প্যাচ প্যাচে হাসি। তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায়। শরীরটা অজান্তে ঝাঁকুনি দিয়ে উঠল তলপেটে। একটা আতঙ্কিত পাক জড়িয়ে এলো শরীরের। ওড়নাটা দুর্বল হাতে টানলো। কেউ নেই বাড়িতে। একবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেদের ডাকতে। বোকামি হবে। এরা তো কেন এসেছে সেসব বলেইনি। পলাশ মাঝারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞেস করলো, এইটা কে রে? কে জানি লাগে হামজা লোকটির বাচ্চা। পলাশ ঠোঁটেলিয়ে মাথা তুলিয়ে হাসলো, ঠিক যেন রক্তচোষা প্রাণীরা। রক্তের গন্ধে তাতে জিভ লকলক করে উঠে অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা। তরু কম্পনময় গলা জিজ্ঞেস করলো, আপনারা কেন এসেছেন? কিছু দরকার? কেউ তো বাসায় নেই আমি ছাড়া। চলবে তো তাতেই, আর কাউকে আপাতত দরকার নেই। পলাশ ভেতরে ঢুকে পড়ল। মাজার হেসে উঠল। পলাশের বুট জুতোর গট গট আওয়াজে তরুর শরীরটা ঝাঁকি মেরে উঠে। পুরুষটা এগিয়ে আসছে, কেমন এক ভঙ্গিমা, কাঁধ দুটো হেলিয়ে তুলিয়ে হাঁটছে। ঠোঁটের ওই হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছে হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজে। শরীরটা শেষ পর্যায়ে নিস্তেজ হয়ে এলো মেয়েটার। মাজার সে সময় দরজা আটকে দিল। মাথা টলছিল তরুর। ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। অন্তুর মুখটা ভাসছিল খুব তখন তার স্থলে। অন্তু হলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সামনে দাঁড়াতো। মাথাটা চক্কর মেরে উঠেছে, চোখে ঝাপসা হয়ে আসছে, পা টাল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোর আজান পড়বে। জয় কোথায়? সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে। ক্লাব ঘরে ফের আগুন জ্বলছিল সেদিন। তখন দুপুর 12টা। ওয়ার্কশপের 2জন ছেলে বাদে সবগুলো এক চোটে দৌড়ালো ক্লাবের দিকে। ওটা ওদের প্রাণের স্থল। রাতে ঘুমানোর শুধু হয় বাড়িতে। সকাল থেকে রাত ওখানেই কাজ। আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা ভিত্তিতে ওদেরকে এই বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। অন্য হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটল সবগুলো। কোনো দিকে খেয়াল নেই। যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকেই পেয়েছিল না ওরা। শুধু আগুন জ্বলছে, বহর বাড়ছে। ওয়ার্কশপের 2জন দেখলো। তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকছে। 2জন উঠে কপালে হাত ঠেকে সালাম দিয়েছিল তড়িঘড়িয়ে। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো।
আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝার কেন সাথে এসেছে তার জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাজারকে দেখে, তবু কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজনই দুশ্চিন্তায়। জয়া ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভার জরুরি অধিবেশন থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় সিটিয়েছিল দুজন। পলাশ ছেড়ে দিলে বাড়ির মেইন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। ক্লাব ঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুনে পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। দাউ দাউ করে শুধু উপরেই উঠেছিল। অতগুলো ছেলে মিলে হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণত লোকজন এইসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়। পলাশ গত রাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখলো। বাপ, একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন, আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমি নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এত সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস, আমি ফুল ড্যামেজ। জয়, চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো করে হাসলো পলাশ। মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচু পাতা, 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দিই তোকে, আমি তোর ক্ষতি করেছি, তুই আমার। কাটাকাটি আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসলো। আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয় আমির হ্যাজ রানস অন হিজ ওন ডেস্টিনি স্ট্রেংথ। আর না, সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যাই না বহুদিন, এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছু না। জয় জানতো না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরায় একবার, বিট্রে হলেও আমি আছি সামলাতে। অন্তু থাকলে পলাশ ও মাজার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করেই দিয়েছিল সেদিন। দুজন রাক্ষসের হাতে দুর্বল তরু মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত চিরে সেটা দিয়েই তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোঙানির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখে কাতরতায় পলাশ নিজের সব কিছু হারানোর যন্ত্রণার একটু একটু মূল্য ফেরত পেয়েছে, যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি। সেই অতৃপ্ততাটুকুও পূরণ করেছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শোধটুকুও শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ হয়ে পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে থপ করে বসলো মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নীরবে সাব্বাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোছা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে হলো। পানি ছেটালো মুখে, শরীরে হাত দেওয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর, চোখ খুলতে পারছিল না ঠিক মতো। চোখ বুঝে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুপ টুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করলো। জয়, আমি তোকে ছাড়বো না রে, একটু চিন্তা কর, আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর আর কেউ নেই রে, আমি না দিলে কেউ দেবে না, খাবেও না আর।
বড় বেপরোয়া বেখেয়ালি লোক সে, একটু সময় দে। শেষ মুহূর্তে তোর হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেনটা লকেটে ঝুলন্ত। লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করলো জয় কি কাঁদছে। তরুর যন্ত্রণায় বুঝি। ছি, একটু ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটু সাজে না। ঠোঁটের কোণে দুষ্টু রসিক হাসি আর চটাবুরুর নিচে পড়া গভীর চোখ দুটোয় জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখলো তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়েছিল, উকিল আরমিনকে। দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল গম্ভীর বিশালকায়। দাড়ি গোফের মুখটা একটা শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বসল। খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না। জীবন তো অতি নিষ্ঠুর। তার কাছ থেকে ছাড়া পথ সুখের। তবু বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা, মায়ার টান বলে না এটাকে? তাই তো। কিন্তু কিসের মায়া? দুনিয়ার নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্নছড়া জয় আমিরের মায়া নয় এটা। এটা তো এক চঞ্চল অদ্ভুতুরে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটোটাও তরু এগিয়েছে। ধুর, কালো জিরের বেটে খাওয়াবে কে জয় আমিরকে? আর কাজু বাদামের পাত্রটা বা বেড সাইড টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কে?